ক্লাস 12 এর বায়োলজি ক্লাসে সকল ছাত্র বন্ধুদের স্বাগত। এর আগের ক্লাসে আমি এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, সেখানে আমি 4টে বিষয় তোমাদের আলোচনা করেছিলাম। সেগুলো আশা করব মনে রাখার চেষ্টা করেছো। এক হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম কাকে বলে, 2 এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমের বৈশিষ্ট্য, 3 এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমের 3টে পর্যায় এবং তাদের সংক্ষিপ্ত ধারণা, এবং 4 নম্বর হলো লিন্ডেম্যানের 10% ল অফ লিন্ডেম্যান। এই 4টে অংশ খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। কোশ্চেন এলে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম থেকে এই 4টে পার্টগুলোই থেকে আসে। আজকে যে অংশটা আমি তোমাদের পড়াবো নিউট্রিয়েন্ট সাইকেল অর্থাৎ পুষ্টিচক্র। পুষ্টিচক্র বা নিউট্রিয়েন্ট সাইকেল তোমরা এর আগে ক্লাস 9-10 জৈব ভূ রাসায়নিক চক্র পড়েছিলে, বায়ো জিও কেমিক্যাল সাইকেল। একটু খেয়াল করে দেখো, ক্লাস 10 নাইট্রোজেন চক্র পড়েছ, তেমনি ক্লাস 9 কিন্তু কার্বন চক্র পড়েছ, ফসফরাস চক্র পড়েছ, কোন কোন বইতে অক্সিজেন চক্রটাও থাকে। তা নিউট্রিয়েন্ট সাইকেল কাকে বলে সেটা তোমাদের একটু জানতে হবে। পরিবেশের অন্তর্গত যে চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন মৌলিক উপাদান যেটা প্রাণীর দেহকোষ গঠনে বিশেষ ভূমিকা নেয়, সেই মৌলগুলো যে পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করে আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায়, তাকে বলা হয় নিউট্রিয়েন্ট সাইকেল বা পরিপোষক চক্র। এই নিউট্রিয়েন্ট সাইকেল বা পরিপোষক চক্রকে কিন্তু আবার অন্য কথায় বায়োজিও কেমিক্যাল সাইকেলও বলা হয়, জৈব ভূ রাসায়নিক চক্র। এই নিউট্রিয়েন্ট সাইকেলকে জৈব ভূ রাসায়নিক চক্র মানে পৃথিবীর অজীবজাত পরিবেশ থেকে জীবজাত পরিবেশের মধ্যে মৌলিক উপাদানগুলো আসবে এবং সেগুলো আবার জীবজাত উপাদান থেকে পরিবেশে আবার ফিরে যাবে। এই যে এগুলো কিন্তু পুষ্টি পদার্থের একটা পুষ্টিতে একটা বিশেষ ভূমিকা থাকে উপাদানগুলোর। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এদের মধ্যে খুব উল্লেখযোগ্য হলো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। অপরদিকে ফসফরাস, সালফার। এগুলো মানে খুবই আবর্তিত হয় এবং এই মৌলগুলো সহ অন্য যে মৌলগুলো রয়েছে আমরা ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল বলে থাকি। বিশেষ করে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু আবর্তিত হয়। এই জৈব ভূ রাসায়নিক চক্রের গুরুত্ব বা তাৎপর্য অর্থাৎ নিউট্রিয়েন্ট সাইকেল, নিউট্রিয়েন্ট সাইকেলের ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স তোমাদের একটু পড়তে হবে। নিউট্রিয়েন্ট সাইকেলের মেন সিগনিফিকেন্স হলো মেনলি 3টে। মেন সিগনিফিকেন্স হচ্ছে 3টে। এক হচ্ছে এই চক্রের মাধ্যমে পরিবেশে মৌলিক উপাদানগুলোর সমতা বজায় থাকে।
না কার্বন সাইকেলের মাধ্যমে কার্বন মৌলের সমতা বজায় থাকবে, নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন মৌলের সমতা বজায় থাকবে, অক্সিজেন চক্রের মাধ্যমে অক্সিজেন মৌলের সমতা বজায় থাকবে, ফসফরাস চক্রের মাধ্যমে ফসফরাস মৌলের সমতা বজায় থাকবে, সালফার চক্রের মাধ্যমে সালফার মৌলটির সমতা বজায় থাকবে। অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 12-এ দুটো নিউট্রিয়েন্ট সাইকেল পড়তে হবে, এক হচ্ছে কার্বন চক্র, আরেকটা হচ্ছে ফসফরাস চক্র। এই বিষয়ে আমি বলবো। ফসফরাস চক্র কিন্তু উচ্চ মাধ্যমিকে একবার এসছে রেখাচিত্রের মাধ্যমে বা ওয়ার্ড ডায়াগ্রামের মাধ্যমে ফসফরাস চক্রটি দেখাও। তোমরা যেমন ক্লাস 10-এ এক সময় পড়েছো নাইট্রোজেন চক্রটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও, ঠিক তেমনি ফসফরাস চক্রটা রেখাচিত্রের মাধ্যমে বা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন চক্রটা আমি এ পর্যন্ত আসতে দেখিনি, কিন্তু সিলেবাসে যেহেতু রয়েছে সেহেতু আমি তোমাদের পড়তে বলবো। এবার চলে আসি এই জৈব ভূরাসায়নিক চক্রের আরেকটা গুরুত্ব বা নিউট্রিয়েন্ট সাইকেলের আরেকটা গুরুত্ব হচ্ছে প্রোটোপ্লাজম গঠনে যে সমস্ত মৌলিক উপাদানগুলো লাগে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই প্রোটোপ্লাজম গঠনে কিন্তু বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তোমরা দেখবে প্রোটোপ্লাজমের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট থাকে, মেজর এলিমেন্ট এবং মাইনর এলিমেন্ট, যাকে আমরা মাইনর এলিমেন্ট মানে ট্রেস এলিমেন্ট কথাটা বলে থাকি। তা এই প্রোটোপ্লাজম গঠনে কিন্তু নিউট্রিয়েন্ট সাইকেলের একটা বিশেষ ভূমিকা রয়েছে। ডিএনএ এবং আরএনএ নাম শুনেছ, নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ অণুর যে উপাদানগুলো যদি আমরা দেখি সেখানে কিন্তু ডিঅক্সিরাইবোজ শর্করা 5 কার্বন যুক্ত। আবার নাইট্রোজেন ক্ষারমূলক যেমন পিউরিন এবং পিরিমিডিন, পিউরিন এবং পিরিমিডিন, পিউরিন মানে অ্যাডিনিন এবং গুয়ানিন, ওদিকে পিরিমিডিন মানে থাইমিন এবং সাইটোসিন। অপরদিকে আরএনএর ক্ষেত্রে আমরা দেখব অ্যাডিনিন, গুয়ানিন, আর ওদিকে থাকবে ইউরাসিল এবং সাইটোসিন। এই যে নাইট্রোজেন ক্ষারমূলকের যে প্রধান উপাদান নাইট্রোজেন, সেটা কিন্তু এই জৈব ভূরাসায়নিক চক্রের অন্তর্গত নাইট্রোজেন চক্রের মাধ্যমে সমতা বজায় থাকে। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএ অণু গঠনে কিন্তু বলতে পারি যে জৈব ভূরাসায়নিক চক্রের বা নিউট্রিয়েন্ট সাইকেলের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে। বিশেষ করে প্রোটোপ্লাজমে আমরা যে জৈব উপাদানগুলো দেখব, এই যে বিভিন্ন রাসায়নিক উপাদানগুলো দেখব, জৈব এবং অজৈব রাসায়নিক উপাদানগুলো দেখব, সেখানে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত মৌলগুলো থাকবে। তা চলে আসি নিউট্রিয়েন্ট সাইকেল কাকে বলে তোমাদের তাহলে জানতে হবে। নিউট্রিয়েন্ট সাইকেলের টাইপস, নিউট্রিয়েন্ট সাইকেলের সিগনিফিকেন্স বা তাৎপর্য জানতে হবে। এরপরে চলে যাব এই যে নিউট্রিয়েন্ট সাইকেলের টাইপগুলো কি কি। 2 রকমের কিন্তু হতে পারে। জৈব ভূরাসায়নিক চক্র অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিয়েন্ট সাইকেলের 2টো ভাগ আছে, একটা যে সাইক্লিক্যাল পুল আর একটাকে বলে রিজার্ভার পুল। সাইক্লিক্যাল পুল এবং রিজার্ভার পুল। সাইক্লিক্যাল পুল মানে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র। এক্ষেত্রে কি হয়, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এই মৌলগুলো পরিবেশ থেকে জীবদেহে আসছে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যাচ্ছে, কোন একটি জায়গায় গিয়ে পুঞ্জীভূত হচ্ছে না, চক্রাকার পথে ঘুরতে থাকছে। এটাকে বলা হয় সাইক্লিক্যাল পুল। আর রিজার্ভার পুল, এরা পরিবেশ থেকে জীবদের মধ্যে ঢুকছে, জীবদেহ থেকে কোন একটি জায়গাতে গিয়ে ফিক্সড হচ্ছে, আবদ্ধ হচ্ছে, যদিও চক্রাকার ঘটনা, কিন্তু একটা জায়গায় আবদ্ধ হচ্ছে। এটাকে বলা হয় রিজার্ভার পুল। সঞ্চয়ী চক্র মানে একটি জায়গায় গিয়ে তারা সঞ্চিত হচ্ছে, কিন্তু যে জায়গা থেকে এসেছিল সেই জায়গায় আর ফিরে যাচ্ছে না। তাহলেও কিন্তু সমতা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এখানে বজায় থাকছে।
এই যে দুটো টাইপ, রিজার্ভার পুল এবং সাইক্লিক্যাল পুল, ফসফরাস চক্র কিন্তু রিজার্ভার পুলের মধ্যে পড়ে, আর কার্বন চক্র সাইক্লিক্যাল পুলের মধ্যে পড়ে। এখানে পুল মানে ভান্ডার, PWL পুল, পুল PWL পুল, পুল মানে কিন্তু এখানে ভান্ডার, PWL। তাহলে প্রথমে আমি চলে আসি যে দুটো চক্র আমি পড়াবো, তার মধ্যে কার্বন চক্র। আমরা জানি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 থেকে 0.04%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 থেকে 0.04%, 0.04%, 0.04%। এই যে কার্বন ডাই অক্সাইড নরমালি আমরা ধরে নেব বায়ুমণ্ডলে বেশি থাকে, এছাড়া তার পার্সেন্টেজটা হচ্ছে 0.03 থেকে 0.04%, কিন্তু জলের মধ্যে কার্বনেট এবং বাইকার্বনেট রূপে কিন্তু জমা থাকে। এই কার্বন চক্র কাকে বলে তোমাদের জানতে হবে, কার্বন চক্রের বিবরণ পড়তে হবে, কার্বন চক্রের সিগনিফিকেন্স বা তাৎপর্য পড়তে হবে। প্রথমেই চলে আসি কার্বন চক্র কাকে বলে। যে পদ্ধতিতে প্রকৃতির কার্বন কার্বন ডাই অক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করবে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের সমতা বজায় রেখে দেবে, সেই পদ্ধতিকে বা প্রক্রিয়াকে বলবো আমরা কার্বন সাইকেল। আবার বলছি, পরিবেশ থেকে জীবদেহে কার্বন আসবে, কি রূপে আসবে? কার্বন ডাই অক্সাইড রূপে, এবং জীবদেহ থেকে আবার পরিবেশে কার্বন ডাই অক্সাইড রূপে ফিরে যাবে। এই যে চক্রাকার পদ্ধতি, তাকেই বলছি আমরা কার্বন সাইকেল। কার্বন সাইকেল বা কার্বন চক্রের বিবরণ একটু পড়তে হবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা ছক তোমাদের মনে রাখতে হবে। কার্বন চক্র যদি আমরা দেখি, তাহলে বাতাসে বায়ুমণ্ডলে যে কার্বন থাকে, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা ধরে নেব। বায়ু যে বায়ু CO2, এই বায়ুর CO2 বায়ু থেকে সালোক সংশ্লেষ পদ্ধতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে কিন্তু জীবদেহে আসবে, উদ্ভিদ দেহে আসবে। সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে গ্লুকোজ তৈরি হবে, সেই গ্লুকোজ থেকে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এবং অন্যান্য কার্বোহাইড্রেট তৈরি হবে। এইবার এই কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে সালোক সংশ্লেষ পদ্ধতিতে কিন্তু জীবদেহে আসতে পারে। এই জীবদেহ থেকে এই কার্বন ডাই অক্সাইড, এই জীবদেহ থেকে কার্বন দহনের ফলে, এই শ্বসনের ফলে কিন্তু আবার বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে। আবার এই যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে যৌগটা তৈরি হচ্ছে গ্লুকোজ, তার থেকে যে প্রোটিন কিংবা ফ্যাট অন্য যৌগগুলো তৈরি হচ্ছে, যেমন ফসিল ফুয়েল, যে ফসিল ফুয়েল জীবদেহ, উদ্ভিদ এবং প্রাণী মরে গেলে তাদের থেকে দাহ্য বস্তু তৈরি হতে পারে, দাহ্য পদার্থ। এই যে দাহ্য পদার্থ, এদের দহনের ফলে কিন্তু CO2 ফিরে যেতে পারে। আবার উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচে গেলে বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে যায় এবং সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়
কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এছাড়া কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই কার্বন মনোক্সাইড মাটির অতিরিক্ত অক্সিজেন দ্বারা অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, একে বলে সয়েল রেসপিরেশন। মৃত্তিকা শ্বসন, কার্বন মনোক্সাইড মাটির অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, একে সয়েল রেসপিরেশন বা মৃত্তিকা শ্বসন বলে। মৃত্তিকা শ্বসন কাকে বলে একটু পয়েন্টসটা মাথায় রাখার চেষ্টা করবে। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো কার্বন মনোক্সাইড থেকে, সেটাও কিন্তু বায়ুমণ্ডলে ফিরেই যাবে। আবার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে পচনের ফলে সরাসরি, সেটাও কিন্তু ফিরে যেতে পারে। এই জন্য আমরা এমন একটা পয়েন্টস করতে পারি, বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, পচন 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 পদ্ধতিতে ফিরে যেতে পারে, এটা একটা মনে রাখতে পারো। তাহলে অপসারণটা হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে, আবার সংযোজন হচ্ছে পচন পদ্ধতিতে, শ্বসন পদ্ধতিতে, দাহ্য বা দহন পদ্ধতি, দাহ্য পদার্থের দহন পদ্ধতিতে। এই যে একটা প্রশ্ন দেয় অনেক সময়, কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরে যায় দুটো জৈবনিক পদ্ধতির নাম লেখো বা তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। শ্বসন বা রেসপিরেশন হেডিং দিয়ে একটু এক্সপ্লেন করে দেবে, পচন বা ডিকম্পোজিশন হেডিংটা দিয়ে একটু ব্যাখ্যা করে দেবে, কেননা এখানে জীবের ভূমিকা থাকবে। দহন যে শ্বসন যে কোনো জীবদের সজীব কোষের মধ্যে হয়, সবাত হতে পারে, অবাত হতে পারে। পচন জীবদের পচাগুলা জৈব যৌগের মধ্যেই হয়ে থাকে বিভিন্ন জীবাণু ক্রিয়ার ফলে। তাহলে পচন এবং শ্বসন হচ্ছে জৈবনিক পদ্ধতি, আর এটা অজৈবনিক পদ্ধতি, দাহ্য পদার্থের দহন। দাহ্য পদার্থের দহন এছাড়াও কিন্তু কার্বন ডাইঅক্সাইড তোমার কার্বনের যৌগ রূপে শিলাতে সঞ্চিত থাকতে পারে। বাতাসের কার্বন ডাইঅক্সাইড কার্বনের যৌগ হিসাবে বা জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বনের যৌগ হিসাবে কিন্তু জমা থাকতে পারে শিলাতে, অথবা চুন নির্মিত খোলকের মধ্যে। যে শামুক ঝিনুক যারা মোলাস্কা পর্বের প্রাণী, তাদের ম্যাক্সিমামের দেহের বাইরে শেল বা চুন নির্মিত শক্ত আবরণ থাকে। এই চুন নির্মিত শক্ত যে আবরণ, সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। সেখানে কিন্তু ওই জলে দ্রবীভূত যে কার্বনেট কিংবা বাইকার্বনেট লবণ থাকে, তার সাহায্যে কিন্তু ওদের ওই ম্যান্টেল পর্দা থেকে সিক্রেশন হয় যে রস, সেটা ক্যালসিয়াম কার্বনেট, সেটাই কিন্তু শেল তৈরি করে। এবং এই যে ক্যালসিয়াম কার্বনেটের কার্বন ডাইঅক্সাইড, সে কিন্তু ওই জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থেকেই আসে কার্বনেট বা বাইকার্বনেট লবণ অনুসারে এই রূপে। এছাড়াও কিন্তু ফেলসপার পাথর যখন ভেঙে যায় তখনও কিছুটা কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। বায়ুমণ্ডলের থেকে, পরিবেশ থেকে কার্বন অপসারণের পদ্ধতি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হল সালোক সংশ্লেষ। সেকেন্ড হচ্ছে কার্বনেট যৌগ তৈরি বা কার্বনেট শিলা তৈরি। এছাড়াও কিন্তু কার্বন ডাইঅক্সাইড অপসারণের আরেকটা পদ্ধতি হচ্ছে ফেলসপার পাথর যখন ভেঙে যায় তখন কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়, এর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে আবার সেটাকে ফিরে যেতে হয়। কিভাবে ফিরে? ওই শ্বসন, ওই দহন, ওই পচন, এছাড়াও আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, সে অগ্নুৎপাতের ফলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে অনেকটা মিশে থাকে। এই কার্বন চক্রের ডেফিনেশন, ডেসক্রিপশন, একটা ওয়ার্ড ডায়াগ্রাম বা শব্দচিত্র, সেই সাথে সাথে তোমাদের কার্বন চক্রের গুরুত্ব বা তাৎপর্য পড়তে হবে। কার্বন চক্রের গুরুত্ব বা তাৎপর্য, কার্বন চক্র এর মাধ্যমে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় থাকে। কারণ তোমরা জানো বায়ুমণ্ডলে O2 এবং CO2 এর ব্যালেন্স দরকার, না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সালোক সংশ্লেষ এবং শ্বসনের মাধ্যমে কিন্তু মেনলি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সমতা বজায় থাকে। তাহলে আমরা বলতে পারি কার্বন চক্রের মাধ্যমে যেমন কার্বন ডাইঅক্সাইডের সমতা একদিকে বজায় থাকে, অপর দিকে কিন্তু অক্সিজেনের সমতাও বজায় থাকে। কারণ সালোক সংশ্লেষ এবং শ্বসন পরস্পরের উপর নির্ভরশীল, আবার অপর দিকে এরা বিপরীতমুখী পদ্ধতি। এটা আমরা
আগের থেকে জেনে এসছি, ক্লাস 9-এ এটা আসতো। তাহলে কি হলো, পরোক্ষভাবে অক্সিজেন চক্রের সহযোগিতা করে থাকে, অক্সিজেনের সমতা বজায় রাখতে সাহায্য করে, প্রোটোপ্লাজম গঠনে বা জীবদেহের কোষীয় প্রোটোপ্লাজম গঠনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, বিভিন্ন জৈব যৌগ তৈরিতে ভূমিকা নিয়ে থাকে, ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি গঠনে কার্বনের একটা বিশেষ ভূমিকা রয়ে গেছে। এই কার্বন চক্রের তাৎপর্য কি সেটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে। সবশেষে ফসফরাস চক্র, এটা রিজার্ভার পুলের অন্তর্গত। যে পদ্ধতিতে ফসফরাস পরিবেশ থেকে জীবদেহে আসবে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশে ফসফরাসের সমতা বজায় রেখে দেবে, তাকেই বলা হবে ফসফরাস চক্র। তবে কিন্তু ফসফরাসের কোন রকমের কোনো গ্যাসীয় দশা নেই। কার্বনের যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় দশা রয়েছে, নাইট্রোজেনের গ্যাসীয় দশা রয়েছে, অক্সিজেনের গ্যাসীয় দশা রয়েছে, কিন্তু ফসফরাসের কিন্তু কোনো গ্যাসীয় দশা থাকে না নর্মালি। তবে হ্যাঁ, সমুদ্রের অনেক সময় সমুদ্রের যে মানে বায়ুমণ্ডলে আমরা কিছু কিছু, সমুদ্র ঠিক নয়, বায়ুমণ্ডলে কিছু পরিমাণে আমরা ফসফরাসের কণা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখতে পেতে পারি যদি সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। তা এই যে পরিবেশে যে ফসফরাস থাকে, সেই ফসফরাস কিন্তু মাটিতে ফসফেট লবণ রূপে অবস্থান করে। এই মাটিতে ফসফেট লবণ যেগুলো থাকে সেইগুলো কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় অবস্থান করে এবং জলজ উদ্ভিদের দেহে সেগুলো সঞ্চারিত হয় এবং সে জলজ উদ্ভিদ থেকে জলে বসবাসকারী যে প্রাণীগুলো রয়েছে, সে মাছ হতে পারে, পাখি হতে পারে, ম্যামালস হতে পারে, অন্যান্য প্রাণীদের দেহে সেই ফসফরাসটা সঞ্চারিত হতে পারে বা সেখানে যায়। যাওয়ার পরে সেই প্রাণীদের অস্থি, দাঁত, এই সমস্ত যৌগগুলো, অঙ্গগুলো গঠনে বিশেষ ভূমিকা নেয়। অথবা অনেক সময় এই ফসফরাস উদ্ভিদের দেহে ঢুকে যায়, সেখান থেকে প্রাণী দেহে যায়, গিয়ে প্রস্তুরীভূত অবস্থাতে রূপান্তরিত হয়। এই যে হাড়, দাঁত এবং যে প্রস্তুরীভূত অবস্থাতে যে ফসফরাসটা যুক্ত থাকছে যৌগরূপে, রাসায়নিক যৌগরূপে, সেইগুলো আবার ভেঙে গিয়ে সেখান থেকে ফসফেটের মুক্তি ঘটে। সেই ফসফেটগুলো কিন্তু আবার মাটিতে এসে লবণ রূপে জমা থাকতে পারে। এই ফসফরাস চক্রের একটা শব্দ চিত্র তোমাদের তৈরি করতে হবে। এই ফসফরাস চক্রের গুরুত্ব বা তাৎপর্য তোমাদের একটু জানতে হবে। ডিএনএ এবং আরএনএ অণুতে ফসফেট মূলক থাকে, সুতরাং ডিএনএ এবং আরএনএ অণু গঠনে বিশেষ ভূমিকা নেয়। ফসফরাস কিন্তু আমাদের হাড় বা বোন, এবং টিথ, দন্ত গঠনে মজবুত হওয়ার জন্য একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এছাড়া এটিপি নামক জৈব যৌগ তৈরিতেও বিশেষ ভূমিকা নেয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফেট মূলক। তাছাড়াও কিন্তু কোষ পর্দা গঠনেও ফসফরাসের বিশেষ ভূমিকা রয়ে গেছে। তাহলে ফসফরাস সাইকেল কাকে বলে, ফসফরাস সাইকেলের বিবরণ, ফসফরাস সাইকেলের হচ্ছে সিগনিফিকেন্স বা গুরুত্ব বা ইম্পর্টেন্স, এই তিনটে জিনিস ভালো করে পড়তে হবে। সেই সঙ্গে কিন্তু একটা ছক প্রস্তুত করতে হবে। যেমন আমি খুব সংক্ষেপে কার্বনটা দেখিয়েছি, তেমনি কিন্তু ফসফরাসটাও দেখানো যেতে পারে। তোমরা ভালো করে এই চক্র দুটোর ওয়ার্ড ডায়াগ্রাম, শব্দচিত্র ভালো করে প্র্যাকটিস করবে। ফসফরাস চক্র আমি একটু আগে বললাম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং তোমাদের বছরে ইম্পর্টেন্ট আসতে পারে 2021-এ। তা মানে নিউট্রিয়েন্ট সাইকেলের যে অংশগুলো আমি আলোচনা করলাম সেই অংশগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটি লেখকের বইতে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আগামী দিন আমি তোমাদের মানে প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন
প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফুড পিরামিড অ্যান্ড ইকোলজিক্যাল সাকসেশন, এই অংশগুলো পড়ানোর চেষ্টা করব। আমরা তিনটে জিনিস বাকি রইল, প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন, উৎপাদন এবং পচন, ফুড পিরামিড, অন্য কথা ইকোলজিক্যাল পিরামিডও বলা হয় এটাকে। এছাড়াও রইল হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে। আমি আলোচনা করে দেবো, এর পরের ক্লাসে এটা আলোচনা করে দেবো। আর একটা অথবা দুটো ক্লাস হলে কিন্তু ইউনিট 5-এর সমস্ত অংশগুলো আমার পক্ষ থেকে শেষ করা হয়ে যাবে। যে অংশগুলো আলাপ আলোচনা করছি সেগুলো তোমরা বাড়িতে ভালো করে দেখো। যেহেতু করোনার এই যে মহামারী অতিমারি দেখা দিয়েছে, ফলে তোমাদের সামনে হাজির হতে পারছি না ফেস টু ফেস ক্লাসে, ফলে এই পদ্ধতি এই যে ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের পঠন করতে হচ্ছে। যেটুকু মাস্টারমশাইরা বলছেন সেগুলো একটু ভালো করে শোনো, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু কোনোরকম ভাবে এই বিষয়বস্তুগুলো নেগলেক্ট করা উচিত না। তোমাদের যে মেন 6টা সাবজেক্ট, বাংলা, ইংরাজি সহ অন্য 4টে, প্রত্যেকটার কিন্তু সমান গুরুত্ব রয়েছে এবং খুব ভালো করে তৈরি করতে থাকো। সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব। সবশেষে বলবো, সাবধানে থাকবে।